ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটি ভিন্নধর্মী ঘটনা শুনতে চলেছি। গভীর রাতে প্রেতের ভর। নিয়মিত আমরা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসি অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, আমরা দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাব। আমি সাইফুল ইসলাম, ঢাকার খিলক্ষেত থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটি বলতে চলেছি সেটা আমার দুঃসম্পর্কের আন্টির সাথে ঘটেছে। আমি পড়াশুনো কমপ্লিট করি আমার নানা বাড়ি থেকে। আমার নানা বাড়ি একই জেলায় ও একই উপজেলায়। ঘটনাটি ঘটে 2007 সালে। তখন আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি মাত্র। ঘটনাটি রাত 8টা থেকে 9টা নাগাদ ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী আমরা অনেকেই ছিলাম, গ্রামের অনেকেই। তখন গরমকাল ছিল। এখন থেকে 8-10 বছর আগে লোডশেডিংয়ের পরিমাণটা অনেক বেশি ছিল। তো ওই দিনগুলো লোডশেডিংয়ের পরিমাণ বেশি থাকার কথা আর কি। সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত প্রায় কারেন্ট ছিল না। তো আমরা বাইরে সবাই আড্ডা মারছিলাম। হঠাৎ আমরা একটা চিৎকারের আওয়াজ শুনতে পাই। চিৎকারটা অনেক জোরে ছিল, মা বলে চিৎকার করছিল কেউ যেন। তো আমরা সবাই বলা বলি করছিলাম এত জোরে চিৎকার কোথা থেকে আসছে। পূর্ব দিক থেকে আসছিল চিৎকারটি। কিছুক্ষণ পরে শুনলাম একটি ছেলে কান্নাকাটি করছে। সে তার বোনকে খুঁজে পাচ্ছে না। তার বোন আমার দুঃসম্পর্কের আন্টি হয়। আমরা দৌড়াদৌড়ি করে সেখানে গেলাম। সেখানে যে জিজ্ঞাসা করলাম কি হলো। তার ভাই আমাদের থেকে 2 থেকে 3 বছরের বড় ছিল। তাকে জিজ্ঞাসা করলাম কান্নাকাটি করছেন কেন, কি হয়েছে। সে বলল আমার বোন ঘর থেকে বের হয়েছে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। অনেক সময় হয়ে গেছে কিন্তু এখনো সে ঘরে ফিরছে না। একটা চিৎকার শুনলাম। তাকে খোঁজাখুঁজির করলাম, বাট তাকে খুঁজে পাচ্ছি না। আমি বললাম আমরা তো চিৎকার শুনেছি, আপনাকে আমরা হেল্প করব খোঁজাখুঁজির জন্য। তো আমরাও খোঁজাখুঁজি করছি। বলে রাখি ভাই, আজ থেকে 10 বছর আগে মানুষের যে ওয়াশরুম ঘরের পাশে সেটা থাকতো না, অনেক দূরে থাকতো। এটা ঘরের পাশে থাকা অনেকটা আনহাইজেনিক মনে করত। আশেপাশে আমরা তাকে খোঁজার চেষ্টা করছি, বাট কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। তার ভাই তো প্রায় পাগল, কারণ সে তার আদরের বোন ছিল। তো বলে রাখা ভালো, আমরা চিৎকারের পর পানির মধ্যে কিছু একটা পড়েছে এমন একটা আওয়াজ শুনছিলাম। তার ভাই যখন তাকে সব জায়গায় খুঁজে পেল না, তখন সে বলল আমার বোন মনে হয় পানিতে পড়েছে। প্রথমে পানিতে খোঁজ নেয়নি, কারণ পানিতে পড়লে যে একটা ঢেউ তৈরি হয় সেটা দেখা যাচ্ছিল না। পানিটা অনেক শান্ত ছিল। তো আমরা টর্চ লাইট হেরিকেন দিয়ে তাকে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত তার ভাই বলল যে আমার মনে হচ্ছে আমার বোন পানিতেই আছে। সে তখন পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করলো। আমরা পানির ওপরে ঘাটের ওখানে দাঁড়িয়েছিলাম। সে খোঁজাখুঁজি করছে কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। প্রথম দিকে মানুষ সেখানে সচরাচর যেখানে গোসল করে ঘাটে আর কি, তার নিচে সে তার ভাই তাকে খুঁজছিল, বাট সেখানে খুঁজে পায় না। তো সে ঘাট থেকে 10-15 হাত দূরে খুঁজতে থাকে এবং সে তার বোনের উন্না পায়। সে পুকুরে সব জায়গায় খুঁজতে থাকে, বাট তার বোনকে কোথাও পায় না। শেষ পর্যন্ত পাড়ে আসলে একটা পা তার পার সাথে লাগে। তখন সে চিৎকার দিয়ে বলে এখানে কিছু একটা আছে। সে দেখে তার বোনের মাথাটা কড়ই গাছের শিকড় তার মধ্যে আছে। সৌভাগ্যক্রমে তার মাথাটা পানির ওপরে ছিল। সে বেহুশ অবস্থায় ছিল। মেয়েটার বয়স বলতে আমি ভুলে গিয়েছিলাম ভাই। মেয়েটা তখন 8 কি 9-এ পড়তো আর কি। সেখান থেকে সে তার বোনকে উদ্ধার করে নিয়ে আসলো। তখনও সে সেন্সলেস ছিল। তার বডিতে পুরো কাদা মাখানো ছিল। জামা কাপড় চেঞ্জ করে তাকে বিছানায় শোয়ানো এবং সরিষার তেল দিয়ে হাত পা মালিশ করে তার জ্ঞান ফেরানো হয়। তো জ্ঞান ফেরানোর পর হয় কি ভাই, তার আচরণ অস্বাভাবিক রকম ছিল। সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে কাউকে চিনতে পারছিল না। পাশাপাশি সে সবার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সবাইকে সে মেরে ফেলবে। কাউকে সে সহ্য করতে পারছিল না। তার মানে মেয়েটা তার নিজের মাঝে নেই, তার মধ্যে অন্য কেউ এসে এমন আচরণ করছে। তো এভাবে ঘটনাটা চলছিল। মেয়েটাকে কেউ আটকে রাখতে পারছিল না। মেয়েটা ঘর থেকে বেরিয়ে যাবে, সবাই তাকে আটকে রাখার চেষ্টা করতেছে। তার যে ছোট চাচা বড় চাচা ছিল তারা তাকে ধরে রাখার চেষ্টা করতেছে। কিন্তু আমরা ওখানে দাঁড়িয়ে চোখের সামনে একটা জিনিস লক্ষ্য করলাম। একটা মেয়ের শরীরে এত শক্তি কিভাবে আসে। 3 থেকে 4 জন লোক মিলেও তাকে ধরে রাখতে পারছে না। হাত ছাড়িয়ে চলে যাবে, মানে এত শক্তি দেখাচ্ছে সে আর কি। এভাবে চলতে থাকে ভাই। এক সময় তার ছোট চাচা তার কনিষ্ঠ আঙুল চেপে ধরে জিজ্ঞাসা করে তুই কে, কোথা থেকে এসেছিস। তখন মেয়েটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে
তুই আমার আঙুল কেন ধরেছিস? তুই আমাকে কি করতে পারবি? তোর থেকে বড় বড় হুজুরেরা এখনো আমার কাছে এসে কিছু করতে পারলো না। ওর যে বাবা ইয়াসিন সূরা পড়ে আমাকে ফু দিয়েছে, কিচ্ছু হয় নাই। তুই তো কিচ্ছুই না। এমন তাচ্ছিল্য করে সে হাসছে তাকে। তার হাসিটা দেখে আমরা ভয় পেয়ে যাই। এরপর মেয়েটার দাদু সূরা পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে, বাট কোনো কিছুতেই কাজ হয় না। মোট কথা সে কাউকে কেয়ার করছে না। সে ঘর থেকে বের হয়ে যাবে এমন জোর দেখাচ্ছে, বিশ্বাস করেন ভাই, আমাদেরও সাহস হচ্ছে না তাকে ধরে রাখবো আর কি। তার চোখ মুখের অঙ্গভঙ্গি দেখে আমাদের সাহস হচ্ছিল না। তার চাচা ও চাচাতো ভাইরা তাকে কোনোরকম ধরে রেখেছিল। এক পর্যায়ে গ্রামের যে হুজুর তাকে ডেকে পাঠানো হয় মেয়েটার চিকিৎসা করার জন্য। হুজুর যখন আসছে আমরা তখন দরজার পাশে দাঁড়িয়েছিলাম। হুজুর যখন 50 থেকে 60 গজ দূরে, তখন মেয়েটা ঘর থেকে বলতেছে, তোরা হুজুরকে ডেকেছিস? হুজুর আসতেছে। এই হুজুর তো আমাকে কিচ্ছুই করতে পারবে না। এর থেকে কত বড় বড় হুজুর আসলো, তাই আমার কিছু করতে পারলো না। এই হুজুর তো আমার কিচ্ছুই করতে পারবে না। আমরা লক্ষ্য করলাম কিভাবে সে দূর থেকে জাজ করলো হুজুর আসতেছে। তো হুজুর এসে ঘাবড়ে যায়, কারণ তার শরীরে অনেক শক্তি ছিল। হুজুর তার চিকিৎসা শুরু করে। সরিষার তেল ও শুকনো মরিচ একসাথে করে কি একটা পড়ে মেয়েটার নাক ও চোখের দিকে ফু দেয়। ফু দেওয়ার পর মেয়েটা প্রচণ্ড চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে সবাই ভয় পেয়ে যায়। তার কণ্ঠস্বরটা স্বাভাবিক ছিল না, অনেক ভারী ছিল। আমরা বুঝতে পারছিলাম নিশ্চিত যে সে তার নিজের মধ্যে নেই, তার মধ্যে অন্য কেউ আছে। পরবর্তীতে হুজুর বলে তার মধ্যে একটা বাজে জিন আসর করেছে, দেখা যাক কি করা যায়। শেষ পর্যন্ত হুজুর তাকে বয়ানদা শুরু করে। বয়ানদার এক পর্যায়ে মেয়েটি অর্থাৎ সেই জিনটি বলে সে অনেক ছোটবেলা থেকে মেয়েটাকে টার্গেট করছিল, যে কোনো মুহূর্তে নিয়ে যাবে, আমি আমার প্ল্যানের মধ্যে আছে। হুজুর তাকে জিজ্ঞাসা করে, তুমি তাকে কেন নিয়ে যাবা? মেয়েটা তোমার কি ক্ষতি করেছে? তো এরপর সে বলা শুরু করে, ছোটবেলায় মেয়েরা চড়ুইভাতি খেলে। চড়ুইভাতি খেলার সময় সে তাদের বাসার পাশে যে গাব গাছ ছিল তার নিচে নাকি মেয়েটা আগুন ধরিয়েছিল। সে আগুনে নাকি জিনটির ঘর বাড়ি পুড়ে গিয়েছিল। সে নাকি একটা হিন্দু জিন। 1000 বছর পূর্বে নাকি সে ইন্ডিয়ার কোনো রাজ্য থেকে বাংলাদেশে এসেছে। হুজুর বলে যে ছোটবেলা চড়ুইভাতি খেলতে গিয়ে আগুন দিয়েছে, সেটা তো ছোটবেলার কাহিনী, এখন তুমি তাকে ধরছে কেন? জিনটি বলে ঘর বাড়ি পুড়িয়ে ফেলার পর থেকে আমরা তাকে টার্গেট করেছি, ওকে যে কোনো মুহূর্তে আমরা নিয়ে যাব। আজকে নিয়ে যেতে পারতাম, কিন্তু কোনো একটা কারণে সম্ভব হয়নি। কিন্তু আমি ওকে নিয়ে যাব, তোরা কিচ্ছু করতে পারবি না। এখন যদি না নিয়ে যেতে পারি, ভবিষ্যতে ওকে নিয়েই যাব। তো এভাবে অনেক সময় জিজ্ঞাসাবাদ হতে থাকে। এক পর্যায়ে জিনটি তাকে ছেড়ে যেতে রাজি হয়। ছেড়ে যেতে রাজি হওয়ার সময় হুজুর তাকে একটা শর্ত দেয়। তো ভাই এর মধ্যে অনেক ঘটনা ঘটে আর কি। হুজুর তাকে লাঠিপেটা করে, অনেক কিছু করে আর কি। হুজুর তাকে একটা শর্ত দেয়, যাওয়ার সময় তোমাকে গরুর যে একটা হাড় সেখানে কামড় দিয়ে যেতে হবে। বলার সাথে সাথে সে অস্বীকার করে, সে অন্য কিছু করবে কিন্তু গরুর হাড়ে কিছুতেই কামড় দিবে না। হুজুর বলে তোমাকে যদি যেতে হয় তাহলে গরুর হাড়ে কামড় দিয়ে যেতে হবে। তো এভাবে অনেক কথা কাটাকাটি হয়। মেয়েটা অর্থাৎ জিনটি অনেক রাগান্বিত হয়। সে বলে, তুই যে আমার সাথে যা করতেছিস তোর কিন্তু অনেক ক্ষতি করব, মেয়েটারও ক্ষতি করব। তুই এখন আমাকে ছেড়ে দে, আমি চলে যাব। হুজুর বলে যে তোমাকে যেতে হলে গরুর হাড়ে কামড় দিয়ে যেতে হবে। সে কিছুটাই রাজি হচ্ছিল না। তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। একবার হুজুর বলে তোমাকে গরুর হাড়ে কামড় দিতে হবে না, তুমি যাও, কিন্তু যাওয়ার সময় একটা প্রমাণ রেখে যাবে এবং কমিটমেন্ট করে যাওয়া যে তুমি কখনো আর ফিরে আসবে না। জিনটি কমিটমেন্ট করে সে কখনো আর ফিরে আসবে না এবং সত্য থাকে যে সে চলে যাওয়ার সময় আম গাছের একটি ডাল ভেঙে দিয়ে যাবে প্রমাণস্বরূপ হিসেবে। বলে রাখা ভালো ভাই, আমার সাথে একটা ছোট ঘটনা ঘটে। সবাই তখন তাকে ধরে রাখছিল। তখন সে আন্টি আমাকে বলছিল, তুই এখানে আসছিস কেন? তোর এখানে আসা ঠিক হয়নি, এই কথাটা বলে। এই কথাটা যখন বলছিল তখন শুনে আমি খুব ভয় পেয়েছিলাম। মনে মনে ভয় পেয়েছিলাম, কারোর সাথে প্রকাশ করিনি। তো যাই হোক, পরবর্তীতে সে কমিটমেন্ট করে যে যাওয়ার সময় একটি ডাল ভেঙে দিয়ে যাবে। তো হুজুর বলে সবাই একটু সাইড হয়ে যান, দরজাটা ফাঁকা করে দেন, সে এখন চলে যাবে। আজ যাওয়ার পথে একটা সিম্বল রেখে যাবে। মেয়েটাকে ছেড়ে দেওয়া হয়। অবশ্যই মেয়েটার পেছনে পেছনে সবাই ছিল। দরজাটা খালি করে দেওয়া হয়। মেয়েটা দৌড় দিয়ে উঠানে যে হঠাৎ করে পড়ে সেন্সলেস হয়ে পড়ে। পরবর্তীতে যে ঘটনাটি ঘটে ভাই, আমরা সবাই তার সাক্ষী।
যাওয়ার সময় সে তো ডাল ভাঙলো এবং আলোড়ন সৃষ্টি করলো, তা দেখে আমরা বুঝলাম সে অনেক বড় একটা কিছু ছিল। পরবর্তীতে সেই আন্টিকে রুমে নেওয়া হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আন্টি আপনি আমাকে বলছিলেন আমি কেন এখানে আসছি? আমি তো খুব ভয় পেয়েছিলাম। সে বলে, মামা আমি তোমাকে এমন অসম্মান করতে পারি না। আপনাকে আমি এ কথা বলেছি? আমার মনেই নাই। আসলে এমন সময় কোনো কথাই পরবর্তীতে মনে থাকে না। ভাই এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে তবে পেলে করবেন। ভূত FM 73 দীর্ঘজীবী হোক। ভালো থাকেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনাটি শেষ করলেন। আশা করি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনার জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা আমাদের সাথে শেয়ার করুন। আমাদের জিমেইল অ্যাড্রেস bhuthstory28@gmail.com। গাইস, এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। আমাদের পরবর্তী ঘটনাটি পাঠিয়েছেন তানভীর আহমেদ ভাই সাতক্ষীরা থেকে। তো আমরা দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই। রাত 12টা, চারিদিকে নীরব নিস্তব্ধতা, কোথাও কেউ নেই। এই মুহূর্তে গ্রামের কেউ এখন জেগে নেই। এমন সময় রুমা একা ঘর থেকে বের হলো প্রসাব করার জন্য। স্বামী শিহান গভীর ঘুমে আচ্ছন্ন আছে। চারপাশ থেকে শিয়ালের হুক্কা হওয়া ডাক শোনা যাচ্ছে। রুমা যখন বাথরুমে গিয়ে বসলো, ঠিক তখনই উপর থেকে একটা খসখস আওয়াজ হলো। রুমা ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। কে কে ওখানে? কোনো শব্দ নেই। আবার রুমা প্রসাব করতে বসলো। আবার খসখস আওয়াজ আসলো। তখন আবার বলল, কে কে ওখানে? এবারও কোনো শব্দ নেই। রুমা এবার ভীষণ ভয় পেয়ে গেল। আবার দাঁড়িয়ে গেল। এবার প্রসাব না করে সামনের দিকে পা বাড়ালো। সামনের দিকে তাকিয়ে দেখে সাদা ধুতি পরা এক বয়স্ক লোক। দাঁতগুলো বড় বড়, আঙুলের নখগুলো বেশ বড়। লোকটা শূন্যে ভাসছে, পা দুটো মাটি থেকে ওপরে। ভয়ঙ্কর চেহারার এই লোকটি রুমার দিকে এগিয়ে আসছে। রুমা যত সামনে যাচ্ছে ভয়ঙ্কর লোকটা ততই সামনে আসছে। লোকটা একসময় রুমার কাছাকাছি এসে একটা অট্টহাসি দিল। তারপর রুমার দিকে হাত বাড়িয়ে বলল, তোকে আমি এখন খেয়ে ফেলবো। এই কথা শুনে এবং ভয়ঙ্কর লোকটাকে দেখে ভয়ের চিৎকার দিয়ে উঠল রুমা। তার চিৎকার শুনে শিয়ান ঘুম থেকে সজাগ হয়ে গেল। চোখ মেলে শিয়ান দেখে রুমা বিছানায় নাই। দ্রুত ঘর থেকে বের হয়ে দেখে বাথরুমের কাছে রুমা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ইতিমধ্যে বাড়ির অন্যান্য লোকজনও সজাগ হয়ে গেল। কি হয়েছে বলে সবাই ঘর থেকে বের হয়ে আসলো। রুমার শাশুড়ি বিলকিস বেগম ছুটে আসলেন। শিয়ান লাইট নিয়ে রুমার কাছে গিয়ে দ্রুত তাকে কোলে নিলেন। রুমার মুখ থেকে লালা পড়ছে আর গোংরাচ্ছে, কিন্তু কথা বলছে না। তারপর সবাই ধরাধরি করে রুমাকে ঘরে নিয়ে আসলো। পাশের বাড়ি থেকে রুমার চাচা শ্বশুর ছুটে আসলেন। শিহান বললেন, চাচা দেখেন রুমার কি হয়েছে। হঠাৎ অজ্ঞান হয়ে গেল। চাচা দোয়া কালাম পড়ে রুমাকে ঝাড়ফুঁক দিলেন। শাশুড়ি মাথায় পানি দিলেন। কিছুক্ষণের মধ্যে রুমা স্বাভাবিক হয়ে গেল, কিন্তু কোনো কথা বলছে না। চুয়ালা গ্রামের রমিজউদ্দিনের মেয়ে রুমা খুবই শান্ত ছিল। SSC পাশ করার পর পাশের গ্রামের মোতালিব মাস্টারের ছেলের সাথে তার বিয়ে দেন কয়েক মাস আগে। এমন লক্ষ্মী বউ পেয়ে মোতালিব মাস্টার ও বিলকিস বেগম খুব খুশি হয়েছেন। পাড়া প্রতিবেশীরা তার প্রশংসায় পঞ্চমুখ। মোতালিব মাস্টারের গ্রামটি ছিল ঘন গাছপালায় ভরপুর। বাড়ির দুপাশে দুটো চৌচালা টিনশিট ঘর। পশ্চিম পাশে বিশাল বড় বাঁশঝাড়, এর পাশে একটি ঘর। বাঁশঝাড়ের ভেতর রমিজউদ্দিনের মা বাবার কবর। দক্ষিণ পাশে কলা বাগান, এর পাশে আর একটি ঘর। উত্তর পাশে আছে বাথরুম, এর পাশে কাঠ বাগান। পশ্চিম পাশে তার বড় ভাইয়ের বাড়ি। দক্ষিণ ভিটার ঘরে শিহান তার বউকে নিয়ে থাকে। পরদিন সন্ধ্যায় শিহান রুমার ঘরে গেল। শিহান রুমার শরীরে স্পর্শ করতে অস্বাভাবিক আচরণ করতে লাগলো। কেমন জানি হয়ে গেল রুমা। স্বামীকে বলছে, এই বেটা তোর কত বড় সাহস আমার গায়ে হাত দিচ্ছিস, তোকে এক থাপ্পড় মেরে 32টি দাঁত ফেলে দিব। যা আমার ঘর থেকে চলে যা, আমি এখন আমার স্বামীর সাথে রাত কাটাবো। এই কথা শুনে শিয়ান আশ্চর্য হয়ে বলল, এসব কি বলছো তুমি? কে তোমার স্বামী? রুমা অট্টহাসি এসে বলল, তোকে বলবো কেন, আমি তোমার স্বামী শিহান। কে শিয়ান? আমি তাকে চিনি না। হি হি করে হেসে উঠল। তারপর শিয়ান বুঝতে পারলো তার স্ত্রীকে ঝিনে ধরেছে। এভাবে কয়েকদিন চলতে লাগলো।
দিন দিন রুমা অস্বাভাবিক আচরণে পাড়া প্রতিবেশী অতিষ্ঠ হয়ে গেল। শ্বশুর শাশুড়িকে তুই তোকারি করা কথা বলা শুরু করলো। স্বামীকে তার সাথে থাকতে দেয় না, প্রতিবেশীদেরকে গাল বন্ধ করে, এমনকি অনেকের গায়ে থাপ্পড় মারে। খাওয়া দাওয়ার তেমন মনোযোগ নাই, গোসল ঠিকমতো করে না। দিন দিন যেন তার শরীরের শক্তি বৃদ্ধি পাচ্ছে। কোথা থেকে কি হয়ে গেল কে জানে। নতুন বউ এমন আচরণ করছে, তা কি করে শ্বশুর শাশুড়ি সহ্য করবে? আর আবল তাবল কথায় বাড়ির সবাই দুশ্চিন্তা পড়ে গেল। নিশ্চয়ই কোনো অশরীরী কিছু ভর করেছে, না হলে এমন করবে কেন? যে বউ কোনোদিন বাড়ির কারোর সাথে কোনো কটু কথা বলেনি, সেখানে এখন বকাঝকা করছে, মারধর করে, তুই তোকারি করে, কথা বলে। কেউ কিছু জিজ্ঞাসা করলে উল্টো পাল্টা জবাব দেয়। প্রতিবেশীরা কানাকানি করছে, নিশ্চয়ই কোনো জিনে ধরেছে, তা না হলে এমন করবে কেন? রুমার চাচা শ্বশুর বেশ কয়েকদিন ঝাড়ফুঁক করলো, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। দিন দিন রুমার অত্যাচার বেড়েই চলেছে। তার অত্যাচার সহ্য করতে না পেরে শিয়ান তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিল। রুমার বাবা রমিজউদ্দিন পাশের গ্রামের এক মাওলানাকে ডেকে আনলেন। তিনি জিনভূত তাড়াতে পারেন, তার অনেক নাম ডাক। ইতিপূর্বে অনেকের জিনভূত তাড়িয়ে অনেক প্রশংসা পেয়েছেন। মাওলানা সাহেব রমিজউদ্দিনের বাড়িতে এসে বললেন, আগে রোগীকে দেখান, দেখি কি হয়েছে। মাওলানা সাহেব রুমাকে দেখার জন্য ঘরে গেলেন। রুমা মাওলানা সাহেবকে দেখে বললেন, এই তুই আসছিস কেন? তোকে কে আসতে বলছে? মাওলানা সাহেব বললেন, আমি তোর জম, তুই তাড়াতাড়ি এই রোগীকে ছেড়ে চলে যা, তা না হলে তোকে আমি মেরে টুকরো টুকরো করে ফেলবো। রুমা হেসে উঠল, পারবি না? আচ্ছা দেখা যাক। বলে মাওলানা সাহেব বাইরে আসলেন। তিনি বুঝতে পারছেন রুমাকে কোনো জিনে ধরেছে। এটা বড্ড দুষ্ট জিন, যাকে একবার ধরে তাকে একবারে শেষ করে ছাড়ে। মাওলানার আগমনে রুমার আচরণ আরও অস্বাভাবিক হয়ে গেল। ঘরের ভিতর ছোটাছুটি করতে লাগলো সে, আরও জোরে জোরে চিৎকার করে বলছে, ওই হুজুর বেটাকে বলে বাড়ি থেকে চলে যেতে, তা না হলে সবাইকে মেরে ফেলবো। রমিজউদ্দিন ভয় পেয়ে গেল। মাওলানা আশ্বাস দিলেন, ভয়ের কিছু কারণ নেই, যত বড় দুষ্ট যিনি হোক তাকে ভর করুক না কেন, আজ সে ছেড়ে যেতে বাধ্য হবে, নতুবা এখানে তার দাফন হবে। তবে রোগীকে ঘর থেকে বের হতে দেবেন না, তাকে ঘরের মধ্যে দরজা আটকে রাখুন। মাওলানার কথা মতো রুমাকে ঘরের মধ্যে বন্দি করা হলো। মাওলানা সাহেব উঠানে একটা গোল দাগ দিলেন, এর মধ্যে কোনো দর্শনার্থীকে ঢুকতে দিবেন না। তারপর রুমাকে এই দাগের ভেতর বসানো হলো। দুজন দুপাশ থেকে তাকে ধরে আছে। পাড়ার সমস্ত মানুষ রুমার জিন তাড়ানোর দৃশ্য দেখার জন্য হাজির হয়ে গেল। সবাই দাগের চারিপাশে দাঁড়িয়ে গেল। রুমা চিৎকার চেঁচামেচি করছে, আমাকে ছেড়ে দে, তা না হলে তোদের সবার ক্ষতি হবে। মাওলানা সাহেব একটি ছোড়া পরে রুমার বুকের ওপর ফু দিলেন। তারপর রুমের হাত ধরতে যাবেন, এমন সময় রুমার জোরে চিৎকার দিয়ে উঠল, খবরদার আমার হাত ধরবি না। কিন্তু মাওলানা সাহেব বড়ই শিয়ানা, এইসব দুষ্ট জিনকে তিনি ভয় পান না। তাই তার নিষেধ থাকা সত্ত্বেও রুমার হাতের কনিষ্ঠ আঙুল চেপে দিয়ে ধরলেন। বললেন, তুই কে? ছেড়ে দে আমাকে। না, তোকে ছাড়বো না। বল তুই কে? বলবো না। বলতে তোকে হবেই, তা না হলে আজ তোকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো। না না, আজকে মারবি না। আমি বলছি, তাড়াতাড়ি বল। বলছি, আমি সেন্টু। মাওলানা বুঝতে পারে সে মিথ্যে বলছে, তাই আবার বলল, না তুই মিথ্যে বলছিস, সত্যি করে বল তুই কে? সত্যি বলছি। না তুই মিথ্যে বলছিস। এই কথা বলে রুমার আঙুল জোরে চেপে দিয়ে ধরলেন মাওলানা সাহেব। আমাকে মারবি না, বলছি আমি হরমুজ। এবার বল তুই কোথায় থাকিস? উত্তর পাশের কাঠবাগানে। এখানে কেন এলি? আমি বাগান থেকে এখান দিয়ে প্রতিদিন রাত 12টার সময় খাবারের সন্ধানে দক্ষিণের দিকে যাই। যথারীতি আজও যাচ্ছিলাম। এ রাস্তায় তাদের বাথরুম। এমন সময় দেখি সে বাথরুমে ঢুকেছে। কিন্তু তোর সমস্যা কী ছিল? কেন এই নববধূকে তুই ভর করলি? তাকে দেখে আমার পছন্দ হয়ে গেল, তাই তার ওপর ভর করলাম। তোর সাথে আর কে কে আছে? আমার আরও 5 জন বন্ধু আছে, তারা সবাই এখানে থাকে। তাহলে তো তোদেরকে সবাইকে বোতলে ভর্তি মারতে হবে। এটা করবি না, আমরা এখান থেকে চলে যাব। তোরা কথায় কথায় মিথ্যা বলিস, তোদের কথার কাজে কোনো মিল নেই। আজ তোকে সহ তার 5 বন্ধুকে পুড়িয়ে মারব। এবার সত্যি বলছি, আর কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় পা দিব না। আজকের মতো আমাকে মাফ করে দে। বলে রুমা হাউমাউ করে কাঁদতে লাগলেন। কাঁদলে কোনো লাভ হবে না। বল কখন যাবি? এখনই চলে যাব। তোর 5 বন্ধুকে বল চলে যেতে। এখনই বলছি, তবে আমার আঙুল ছেড়ে দে, তা না হলে কিভাবে যাব? আমার সাথে চালাকি করস? বলে মাওলানা সাহেব আরও জোরে আঙুল চেপে ধরলেন। রুমা চেঁচামেচি করছে, তোর পায়ে ধরি, আমাকে ছেড়ে দে, আমি এখনই চলে যাচ্ছি। ঠিক আছে, তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তুই যে যাবি আমরা কিভাবে বুঝবো? কি চিহ্ন রেখে যাবি?
ওই যে কড়ি গাছের একটা জাল ভেঙে দিয়ে যাব। ঠিক আছে, ছেড়ে দিলাম বলেই রুমার হাত ছেড়ে দিল মাওলানা সাহেব, আর অমনি রুমার ঢাপাস করে মাটিতে লুটিয়ে পড়ল। এদিক দিয়ে ও পাশ দিয়ে একটি ডাল ভেঙে পড়ে গেল, আর শোষো একটা আওয়াজ হলো। রুমার মাথায় পানি দেওয়া হলো, এবার রুমার স্বাভাবিক অবস্থা ফিরে এলো। শোয়া থেকে উঠে বসলো, চারিদিকে তাকিয়ে এত লোক দেখে বলল, আমি এখানে কেন? এত লোক কেন এখানে? কেউ তার উত্তর না দিয়ে তাকে ধরাধরি করে ঘরে নিয়ে গেল। তারপর মাওলানা সাহেব তাকে পড়া পানীয় বেশ কয়েকটি তাবিজ দিয়ে গেলেন। এগুলো যেন সবসময় তার সাথে রাখেন সে কথা স্মরণ করিয়ে দিলেন। তারপর থেকে রুমা আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো। একসময় সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে সে ফিরে গেল। এই বলে তিনি তার ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার জীবনে ঘটে যাওয়া বাস্তব ভূতের ঘটনা আমাদের সাথে শেয়ার করুন। আমাদের জিমেল অ্যাড্রেস bhuthstory28@gmail.com। তো গাইস, এখন আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। পরবর্তী ঘটনাটি পাঠিয়েছেন হুজাইফা আহমেদ খুলনা থেকে। তো আমরা দেরি না করে সরাসরি এই ঘটনায় চলে যাই। কোনো জীবিত মহিলার মাথা কেটে তার খণ্ডিত অংশ অর্থাৎ মগজ দিয়ে যে কোনো মানুষকে বশ করা বা তার কোনো প্রকার ক্ষতি সাধন করা সম্ভব, কিন্তু সেই বিদ্যা এক ভয়ানক সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। ঘটনাটা এই প্রেক্ষাপটে লেখা হয়েছে। আপনি আমায় একবার বলুন বাবা যে আমায় কি করতে হবে। কাজটা কিন্তু অতটা সহজ হবে না। তোকে একটা বিশেষ জিনিস জোগাড় করতে হবে। পারবি? বিশেষ জিনিস? কিন্তু কি সেটা? মাথার মগজ। এসব কি বলছেন আপনি? মগজ দিয়ে কি হবে? একটা কুমারী মেয়ের মগজ প্রয়োজন। তুমি যার উপর কালো জাদু করতে চাইছো তাতে এর থেকে মোক্ষম ওষুধ আর কিছুই হতে পারে না। কিন্তু আমি কেন জীবিত মানুষের মগজ কোথা থেকে পাবো? দেখো, কাজটা তোমার কাছে যতটা গুরুত্বপূর্ণ আমার কাছে ততটাই গুরুত্বহীন। যদি নিজের উদ্দেশ্য পূরণ করতে চাও তো এটা করতেই হবে। দাবির শেখ মাথা নিচু করে বসে আছে। কিভাবে কি করবে কিছুতেই ভেবে পারছে না সে। কি বসে কি ভাবছো? কিছু না বাবা, আপনি আমাকে 1 সপ্তাহ সময় দিন। যে করেই হোক কোনো কুমারী মেয়ের মগজ ঠিক জোগাড় করে আনবো আমি। কবিরাজ বাবা আমান জান ঈষৎ হাসলেন। ঠিক আছে, তবে তাই করো। আমি তোমার অপেক্ষা করব। এবার এসো। দবির শেখ কবিরাজ আমান জানের বাসা থেকে বিদায় নিয়ে সোজা নিজের বাসায় যায়। বাসায় তার 7 বছরের একটা মেয়ে আর গর্ভবতী স্ত্রী আছে। দবির শেখের ফিরতে ফিরতে প্রায় 9টা বেজে গেছে। বাসায় এসে দেখতে পায় স্ত্রী নার্জিয়া ঘুমিয়ে গেছে। মেয়ে নাইরা এখনো ঘুমায়নি। বাবা ফেরার অপেক্ষায় বসে রয়েছে। দবির শেখ আর কোনো কথা না বলে মেয়েকে হাত ধরে তাকে নিয়ে বাইরে বেরিয়ে পড়েন। বাবা, এত রাতে কোথায় যাইতেছি আমরা? কথা না বলে চুপ থাকো আম্মি যান, আমার সাথে চলো। দবির শেখ তার মেয়ের হাত ধরে বাইরে বেরিয়ে পড়লেন। তার একটাই লক্ষ্য, যে করেই হোক একটা কুমারী মেয়ের মাথা জোগাড় করা দরকার, আর সেটা যে কোনো মূল্যে করতে রাজি আছে সে। কুমারী মেয়ের মাথার মগজ দিয়ে সে কাউকে কালো জাদু করতে চাইছে, আর তাকে এই কাজে সর্বতভাবে সাহায্য করবে ওঝা কবিরাজ বাবা আমান জান। দবির শেখ কাকে কালো জাদু করতে চাইছে আর কেন সেটা আমরা আরো পরে জানতে পারব। এখন পরবর্তী ঘটনায় আসি। দবির শেখ তার মেয়েকে ধাক্কা মেরে একটা ঘরের ভেতরে ফেলে দিল। আব্বাজান, এটা কি করতেছো তুমি? আমার বাড়ি নিয়ে যাও তুমি। চুপ করেন আম্মি যান, আপনি এখন কোথাও যেতে পারবেন না। আমি আম্মার কাছে যাবো। আম্মা, তুমি কোথায় আম্মা? দবির শেখের মেয়ের নাইরা প্রচণ্ড ভয় পেয়ে কাঁদতে লাগলো। এখন কেঁদে কোনো লাভ হবে না আম্মি যান। খোদার কসম, খুব ভালোবাসতাম আপনাকে, কিন্তু আমার কাছে আমার স্বার্থের থেকে বড় আর কিচ্ছুটি নেই, নিজের মেয়েও না। দবির শেখ তার মেয়ের হাত পা একটি দড়ি দিয়ে শক্ত করে বাঁধলেন। এরপর একটা রুমাল দিয়ে মুখটা বেঁধে নিলেন যাতে গলা কাটার সময় ঘুমানির আওয়াজ না বেরোতে পারে। কর্তার সব ভেতর থেকে একটা ধারালো ছুরি বের করে দবির শেখ। ছুরিটা দিয়ে মেয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সে। নাইরার চোখ দুটো বড় বড় করে নিজের হত্যার দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। তার ভয়াত্ম চোখ নিজের মৃত্যুর জন্য প্রতীক্ষা করে যাচ্ছে। দবির শেখ ধীরে ধীরে তার মেয়ের গলাতে কাটতে লাগলো, যেন কোনো মানুষ কোরবানির পশু জবাই করছে। এতটুকু পাপ অথবা অপরাধবোধ ছিল না তার ভেতর। এরপর দবির শেখ তার মেয়ের মাথা কাটা থেকে মগজ বের করে একটা ব্যাগের ভিতর রাখলো। মেয়েকে কোনো রকমের গর্ত চাপা দিয়ে ঘটনাস্থল থেকে
দ্রুত সরে পড়ে। লোকচক্কর আড়ালে সে ওঝা বাবার কুটিতে এসে হাজির হলো। বাবা, আমি আমার কথা রেখেছি। এই দেখুন, আমি কুমারী মেয়ের মগজ নিয়ে এসেছি। এবার আমার কাজ হবে তো? আমান জান ধীরে ধীরে চোখ মেলে তাকান। তিনি এক নজরে তার সামনে রাখা তাজ্য বস্তুটাকে দেখতে থাকেন। কাজ হবে তো বাবা? আপনি কোনো কথা বলছেন না কেন? আমার ক্ষমতার ওপর কবে থেকে অবিশ্বাস জন্মালো তোর? রাগান্বিত স্বরে আমান জান দবির শেখকে বলতে থাকে, আমায় ক্ষমা করুন বাবা, আমি তো শুধু আপনাকে জিজ্ঞাসা করেছি মাত্র। ঠিক আছে, এখন বাসায় যা, তোর কাজ হয়ে যাবে। ভেবে নে তো, শত্রু দুর্দিন আজ রাত থেকেই শুরু হলো। আমান জান একটা রেখা এঁকে তার ওপর কতগুলো চুল, মানুষের নখ, হাড় ইত্যাদি তার ওপর রাখলেন। উনি কতগুলো মন্ত্র উচ্চারণ করতেই রেখাটির ওপর আগুন জ্বলে উঠল। আমান জান টাটকা মগজগুলো আগুনের ভেতরে রাখলেন। তারপর নিজের চোখ দুটো বন্ধ করে দিয়ে গভীর ধ্যানমগ্ন হয়ে গেলেন। দবির শেখের বাসায় ফিরতে ফিরতে প্রায় সকাল হয়ে আসে। বাসার মেইন দরজা ভেতর থেকে বন্ধ করা। কলিং বেল চাপতে ভেতর থেকে কেউ একটা দরজা ধীরে ধীরে খুলতে লাগলো। এর পরবর্তী দৃশ্য দেখে দবির শেখ হা করে তাকিয়ে ছাড়া আর কোনো উপায় ছিল না। ভয়, বিস্ময় আর আতঙ্কে নিজেকে পাহাড়ের মতো ভারী মনে হচ্ছে। তার সামনেই নাইরা হাসি মুখে দাঁড়িয়ে আছে। আব্বাজান, সারা রাত কোথায় ছিলে তুমি? দবির শেখ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। যাকে গতকাল রাতে নিজের হাতে শেষ করে দিয়ে এসেছে, সে এভাবে বেঁচে কিভাবে ফিরতে পারে? দবির শেখ কাঠ হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ নিজের স্ত্রী নার্জিয়ার ডাকে ঘোর কাটে তার। কি ব্যাপার, সারা রাত কইছিলেন আপনি? আর নাইরা? নাইরা কোথায়? নাইরা কোথায় মানে? ও তো এতক্ষণে চোখের সামনে ছিল আমার। আপনার মাথাখানা কি পাগল হইয়া গেছে? আপনি নিজেই তো কাল রাইতে তারে নিয়ে বাইর হইয়া গেলেন। দবির শেখ স্ত্রীকে কি জবাব দেবে ভেবে পাচ্ছে না। আর এতক্ষণ চোখের সামনে যেটা দেখলো সেটা কি নিতান্তই মনের ভুল? সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে দবির শেখের। কি হইল, কথা কান না কান? তোমার সব বলতেছি, আগে এক গ্লাস পানি দাও তাড়াতাড়ি। ঠিক আছে, আপনি ভেতরে এসে বসেন, আমি নিয়ে আইতেছি। দবির শেখ চেয়ারে বসে পানির জন্য অপেক্ষা করছে আর স্ত্রীকে কি জবাব দেবে মনে মনে ঠিক করছে। হঠাৎ দেখতে পায় কেউ একটা পানির গ্লাস হাত বাড়িয়ে দিয়েছে তার সামনে। দবির শেখ ঘুরে তাকাতে দেখতে পায় নাইরা তার সামনে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ফড়ফড় করে উঠে পড়ল সে। মেয়েকে কিছু একটা বলতে যাবে, ঠিক তখন রান্নাঘর থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসে। দবির শেখ দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যায়। স্ত্রী মেঝেতে পড়ে পেটের ব্যথায় কাতরাচ্ছে দেখে প্রসব বেদনার মতো মনে হচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি বাচ্চা ডেলিভারি হওয়ার কথা নেই। ডাক্তার যে ডেট দিয়েছে তা প্রায় এখনো 1.5 মাসের মতো বাকি। দবির শেখ আর কাল বিলম্ব না করে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়। কি ব্যাপার ডাক্তার সাহেব, আমার স্ত্রী চেক আপ হয়ে গেছে? দেখুন, ব্যাপারটা খুব দুঃখজনক, তাও আমাদের দায়িত্ব আপনাকে বিষয়টা জানানো। কি হয়েছে ডাক্তার? আপনার স্ত্রী পেটের বাচ্চাটা উল্টো দিকে ঘুরে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে, নয়তো মা আর সন্তান কাউকেই বাঁচানো সম্ভব হবে না। আমার স্ত্রী আর সন্তানকে বাঁচান ডাক্তার, ওদের যেন কোনো ক্ষতি না হয়। আমরা চেষ্টা করছি যথাসাধ্য। কথা শেষ হলে ডাক্তার ভেতর চলে যায়। দবির শেখ ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ ওঝা বাবার কথা মনে পড়ে যায়। আজ রাতেই তার সাথে দেখা করার কথা ছিল। তাই আর 7-5 না ভেবে দবির শেখ বেরিয়ে পড়েন। রাস্তায় যেতে যেতে দবির শেখ বারবার নিজের মেয়ের কথা ভাবতে থাকে। সে নিজেও জানে না যে আমান জানের কুঠিতে গেলে একটা বিশেষ পরিবর্তন আসে তার ভেতরে। চাইলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না দবির শেখ। মেয়েকে শেষ করে দিয়েছে সে নিজের হাতে। স্ত্রী নাজিয়া এভাবে হাসপাতালে একটা কঠিন সময় পার করছে, কিন্তু এত কিছু ভাবলে চলবে না। দবির শেখ তার উদ্দেশ্য সাধন যে কোনো মূল্যে করতে প্রস্তুত। আমান জান তার কুঠিকে ধ্যানমগ্ন হয়ে বসে আছে। দবির শেখ তার কাছে যেতেই লোকটা চোখ মেলে তাকায়। এসে গেছিস? খুব ভালো করেছিস। হ্যাঁ বাবা, আপনি আমায় একটা জরুরি কারণে তলব করেছিলেন। আমান জান ওনার এক ভৃত্যকে ইশারা করতে লোকটা ভেতরের ঘর থেকে কিছু একটা নিয়ে আসে। এই কাঁচের শিশিটা রাখ। কি এটা বাবা? কি আছে এর ভেতর? এটাতে সেই মেয়ের মগজের পেষণ রয়েছে, আর এটাই হলো তোর শত্রুর মোক্ষম ওষুধ। কথাটা শোনা মাত্র দবির শেখের বুকটা একটা মোচড় দিয়ে উঠল। কোনোভাবে নিজেকে সামনে নিল সে। এই ওষুধটা আজকের ভিতর যে করেই হোক তোর শত্রুর ওপর প্রয়োগ করতে হবে। আজকেই? হ্যাঁ, ওষুধের গুণাগুণ সেও শেষ হয়ে গেলে কালো জাদু করা সম্ভব হবে না। তাই যা বলছি দ্রুত কর। ঠিক আছে বাবা।
দবির শেখ শিশিটা নিয়ে উঠতে যাবে, ঠিক তখন আমান চান তাকে অবাক করে দিয়ে বলে উঠল, কিরে, এত তাড়া কিসের? তোর বউ এখনো মরেনি, বেঁচে আছে। বাবা, আপনি আপনি জানলেন কি করে? আমি কি করে জানলাম সেটা জানা জরুরি না। এবার আমার কথা মন দিয়ে শোন। এই শিশিটা সাবধানে নিয়ে যা, কোনোভাবে যাতে ভেঙে না যায়। কেন, ভেঙে গেলে কি হবে বাবা? এটা একবার ভেঙে গেলে তোর কত বড় দুর্দশা হবে তুই স্বপ্নেও ভাবতে পারবি না। আর শুধু তোর নয়, এই ভুলটা করলে আমার ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি বুঝে গেছি। দবির শেখ শিশিটা নিয়ে বেরিয়ে পড়ে। এখন সোজা তাকে তার ভাইজানের বাসায় যেতে হবে, আর কাজটা যত দ্রুত সম্ভব সারতে হবে। ভাইজানের বাসায় পৌঁছাতে পৌঁছাতে ঘন্টাখানেক সময় লাগলো। দবির শেখ দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে ওঠার সময় একটা আওয়াজ তার কানে আসে। নিচে তাকিয়ে দেখে শিশিটা মেঝের ওপর ভেঙে পড়ে আছে, আর রক্ত কালো রঙের তরল পদার্থ শিশির বাইরে বেরিয়ে আসছে। সর্বনাশ! হাই খোদা, এ কি অনর্থ হয়ে গেল! শিশিটা মেঝের ওপরে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। একটা অজানা আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে দবির শেখের। দবির শেখ তার এতদিন ধরে এত কিছু করে আসছিল তার ভাইজান আর তার পরিবারের লোকজনকে কালো জাদু করার জন্য। দবির শেখ প্রথম থেকে রকচটা আর খামখেয়ালি স্বভাবের ছিল। এই উদ্যোক্তের জন্য আব্বা তাদের প্রপার্টির বড় একটা অংশ তার বড় ভাইয়ের নামে লিখে দেন। দবির শেখ নিজের শেয়ার নিয়ে সন্তুষ্ট থাকতে পারলেন না। তিনি বারবার নিজের ভাইজান আর তার পরিবারের ক্ষতি করতে চাইতেন। শেষ পর্যন্ত তিনি ওঝা আমানজানের শরণাপন্ন হন। এরপরের ঘটনাগুলো আমরা সবাই জানি। ভয় আর আতঙ্কে দবির শেখের গলা শুকিয়ে যাচ্ছে। ফকির বাবা শিশিটা ভেঙে গেছে জানতে পারলে নিশ্চয়ই তাকে কঠিন শাস্তি দেবে। আর তাছাড়া উনি একটা অজানা বিপদের সংকেতও দিয়েছিলেন। কি জানি কোন বিপদ অপেক্ষা করছে তার জন্য। আর কোনো চিন্তা না করে দবির শেখ চুপি চুপি আর ভাইজানের বাসা থেকে বেরিয়ে পড়ে। ফকির বাবার কাছে গিয়ে সবকিছু খুলে বলবে নাকি বলাটা ভুল হবে, কিছুই ভাবতে পারছে না দবির শেখ। বাসায় পৌঁছাতে পৌঁছাতে তার প্রায় রাত হয়ে আসে। এদিকে স্ত্রী নার্জিয়া হাসপাতালে ভর্তি, সারা দিনেও তার কোনো খোঁজখবর নেওয়া হয়নি। না জানি সে কোন অবস্থায় আছে, কেমন আছে। এসব ভাবতে ভাবতে দবির শেখ ঘুমিয়ে পড়ে। চারিদিকে চরম নিস্তব্ধতা। হঠাৎ ঘুম ভেঙে যায় দবির শেখের। সারা গায়ে একটা অসম্ভব যন্ত্রণা অনুভব করছে। রাতে ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত সব ঠিকঠাক ছিল, তবে এত আবার কি শুরু হলো এটা? মনে হচ্ছে তার শরীরে কেউ একটা আগুন ধরিয়ে দিয়েছে, আর প্রচণ্ড তাপে সারা দেহ জ্বলে পুড়ে যাচ্ছে তার। দবির শেখ কি এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না। ধীরে ধীরে তার বিছানার চাদর ভিজে যেতে শুরু করে। লক্ষ্য করলো তার পুরুষাঙ্গ দিয়ে অঝর ধারায় রক্তপুঞ্জ বেরোচ্ছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। একটা ভয়ানক রকমের দুর্গন্ধে সারা দেহ গুলিয়ে দিচ্ছে তার। পেটের নাড়িভুড়ি সব মোচড় দিয়ে উঠল, ভীষণ বমি পাচ্ছে তার। দবির শেখ দৌড়ে বেসিনের দিকে ছুটে যায়। কালো জমাট বাঁধা রক্ত ফিনকি দিয়ে বের হয় পেটের ভেতর থেকে। সারা গায়ের অসম্ভব যন্ত্রণা, রক্ত, বমি, পুরুষাঙ্গ দিয়ে পুষ পড়া, সবকিছু মিলে দবির শেখ একটা ভীষণ ভয়ানক বাজে পরিস্থিতির ভেতর পড়ে গেল। পুরুষাঙ্গটা অসম্ভব রকমের ফুলে উঠেছে, যদিও পুষ পড়া কিছুটা কমেছে। দবির শেখ উলঙ্গ হয়ে পানি নিয়ে পুরুষাঙ্গ সহ সারা শরীর পরিষ্কার করতে লাগলো। পরের দিন সকাল হতে না হতেই দবির শেখ কোজা বাবার কুটিতে ছুটে যায়। আমায় বাঁচান বাবা, আমার উপর দয়া করুন। এই অসম্ভব যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি। এখান থেকে দূর হ হতভাগা, তোর কারণে আমারও এত পরিশ্রম বিফল হয়ে গেল। আর একটা কথা বললে একেবারে শেষ করে দেব। হ্যাঁ, কিছু করতে না পারলে অন্তত এটুকু করুন, আমার জন্য মেরে ফেলুন আমায়, তাও এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। দবির শেখ আমানজানের পায়ের ওপর গিয়ে পড়ে। নাটঙ্কি বন্ধ কর এবার, আর যা বলছি শোন। কি বাবা? এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে। আমি জানি না তুই কার মগজ নিয়ে এসেছিস, তবে তুই যে কুমারী মেয়েটার হত্যা করেছিস তার বাবার বুকের টাটকা কলিজায় রক্ষা করতে পারে তোকে। আরও একটা কালো জাদু? এসব কি বলছেন আপনি বাবা? কোনো কিন্তু না। তোর কারণে আমি নিজের সর্বনাশ করতে পারবো না। আমার অবস্থা তোর মতো হওয়ার আগে ওই মেয়েটার বাবাকে খুঁজে বের করো। ওর বুকের কলিজা চাই আমার, আর সেটা যে কোনো মূল্যে চলবে। দবির শেখের মাথায় যেন বাস ভেঙে পড়ল। উনি আর কোনো কথা না বলে আমানজানের কুঠি থেকে বেরিয়ে পড়লেন। সারা গায়ের যন্ত্রণা ধীরে ধীরে বাড়তে লাগলো। আবারও সেই অদ্ভুত বমিটা পাচ্ছে। দবির শেখ দৌড়ে বেসিনের কাছে চলে যায়। আয়নার দিকে তাকাতেই ভয়ে পড়ে সরে পড়ে সে। তার পেছনে নায়রা দাঁড়িয়ে আছে। পেছন ফিরে তাকাতেই কাউকে দেখতে পায় না দবির শেখ।
তার মানে মেয়েকে শুধু আয়নার ভেতর দেখতে পাচ্ছে সে। না, এটা হতে পারে না। তুমি এভাবে ফিরে আসতে পারো না, এটা অসম্ভব। মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে মেয়েটার ধর থেকে মাথাটা খুলে পড়ে যায়, ঠিক যেভাবে দবির সাহেব তাকে হত্যা করেছিল। সেই অবস্থায় নায়রা তার সামনে দাঁড়িয়ে থাকে। নিজেকে আর স্থির রাখতে পারল না দবির শেখ। একটা ফুলদানি উঠে আয়নার দিকে ছুঁড়ে মারে। ভেঙে খান খান হয়ে যায় আয়নাটা। কেউ নেই, আর কেউ নেই এখানে। এবার আর কেউ ভয় দেখাতে পারবে না আমায়। নিজেকে নানাভাবে সামলানোর চেষ্টা করে দবির শেখ। ফ্যানটা ছেড়ে বিছানার ওপরে শুয়ে পড়ে। কোনোভাবে ঘুমটা আসলে রাতটা ভালোভাবে পার করা যাবে, যে ভাবনা সেই কাজ। ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে দবির শেখ। রাতে হঠাৎ ফোন কলের আওয়াজে ঘুম ভেঙে যায় তার। হসপিটাল থেকে এক নার্স ফোন দিয়ে বলে যে তার স্ত্রী নার্জিয়া একটি মৃত সন্তান প্রসব করেছে। কথাটা শুনে দবির শেখ আর নিজেকে সামলে রাখতে পারল না। হাউমাউ করে কেঁদে দিল সে। খোদা, এটা কি করলে তুমি? আমার সাথে এত বড় অন্যায় করতে পারো না, সব পাপের ফল। একটু পর আবারও একটা ফোন কল আসে। আমান জান, বাবা এত রাতে কিসের জন্য তলব করেছে তাকে? হ্যাঁ বাবা, বলুন। আজ আমি শেষ করে ফেলবো তোকে। তোর একটা ভুলের কারণে আমি নিজের সমস্ত বিদ্যা হারাতে বসেছি। পথের ভিখারি বানিয়ে দিয়েছিস তুই আমায়। ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। আমার সব কিছু শেষ হয়ে গেছে বাবা। আপনার কথা রাখতে আমি নিজের সন্তানকে শেষ করে দিয়েছি। হাসপাতালে আমার স্ত্রী মরা বাচ্চার জন্ম দিয়েছে। আমি তো শেষই হয়ে গিয়েছি। আপনি আর আমায় কি শেষ করবেন? ও তার মানে আমার যার বুকের কলিজার দরকার ছিল সেটা তুই? আরে তুই তো আমার থেকেও শয়তান। আমি নিজের ক্ষমতা তো হারিয়ে ফেলবো, তার আগে তোকে শেষ করব আমি। কঠিন যন্ত্রণা দিয়ে মারবো তোকে আমি। দবির শেখের হাত থেকে ফোনটা পড়ে ভেঙে যায়। দবির শেখের নাক পায়ু পথ দিয়ে রক্ত ঝরতে থাকে। ধীরে ধীরে সারা শরীর অবশ হয়ে আসতে থাকে তার। এই তীব্র যন্ত্রণা সহ্য করতে পারছে না দবির শেখ। পেটের ভেতর থেকে কিছু একটা বের হয়ে আসছে। দবির শেখ মুখটা হা করতে একটা লম্বা সাপ তার মুখের ভেতর থেকে বেরিয়ে আসে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না দবির শেখ। তার কান চোখ দিয়ে তাজা রক্ত পড়তে লাগলো। পাগলের মতো এদিক ওদিক ছোড়াছুড়ি করতে থাকে দবির শেখ। খুঁজতে খুঁজতে একটা মোটা দড়ি পেয়ে যায় দবির শেখ। ব্যাস, দড়িটা সিলিং ফ্যানের সাথে শক্ত করে বাঁধলো দবির শেখ। এরপরে যা হওয়ার তাই হলো। পরদিন লোকজন তার বাসার দরজা ভেঙে একটা ঝুলন্ত লাশ উদ্ধার করে। মানুষ লোভ কিংবা প্রতিহিংসার বশে নিজের লাভ উঠানোর জন্য নিজ থেকে নিস্তার কাজ করতে কুণ্ঠাবোধ করে না। কিন্তু তার পরিণামটা একেবারে ভাবার চেষ্টা করলে হয়তো আমাদের ভূপৃষ্ঠে সব কালো জাদুর মতো অসৎ চেষ্টা একটু হলে কমতো। এটা একটা গল্প হলে কালো জাদু মানুষের সর্বনাশ ডেকে এনেছে, এটা সত্য। তার প্রমাণ আমরা পেয়েছি এর আগেও। গল্পটা ইচ্ছে হলে আরও বাড়ানো যেত, কিন্তু গল্পের সক্রিয়তা বজায় রাখতে আপাতত এখানে সমাপ্ত করলাম। পুরো গল্পটা কেমন লেগেছে কৃতার্থ থাকবো জানালে। এই বলে তিনি তার ঘটনাটি শেষ করলেন। গল্পটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।